হাসিনা সরকারের ভারত প্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। বন্যায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বিপাকে চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। মামলার ঢলে বাদ না দিলে পার পেতে পারেন প্রকৃত অভিযুক্ত। সুনির্দিষ্ট অপরাধ অনুযায়ী এজাহারের পরামর্শ আইনজীবীদের। অজ্ঞাতনামা আসামি আইনের শাসনের পরিপন্থী। এবং মোদি বাইডেন ফোনালাপ, বৈশ্বিক ইস্যু ছাড়াও আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে জোর দুই নেতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভয়াবহ বন্যায় ভাসছে জনপদ। ঘরবাড়ি, সড়কে কোমর সমান পানি। নোয়াখালীর ৮ উপজেলা পানির নিচে। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। ফেনীতেও সোনাগাজী, দাগনভূঞা পানিবন্দী লাখো মানুষ। সুপেয় পানি ও খাবার সংকটে দিন পার করছেন তারা। বাড়িঘরে কোমর সমান পানিতে ডুবে থাকায় বেশিরভাগ এলাকা থেকেই আশ্রয় কেন্দ্রে গেছেন বানভাসীরা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোই এখন কঠিন হয়ে পড়েছে। বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীতে সোনাগাজীতে আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে দাসেরহাটগামী যে সড়ক, সেই সড়কে। গতকালকে আমরা মান্দারিতে বিভিন্ন সময় নিউজ কভার করেছিলাম। এটি মান্দারির চেয়ে আরও পূর্বে অবস্থিত একটি ইউনিয়ন। তো আমরা বেশ কিছুদিন ধরে যা দেখছিলাম সেটা হচ্ছে যত পূর্ব দিক থেকে পানি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তো সেই হিসাবে এই পূর্ব দিকের এই ইউনিয়নটির পরিস্থিতি তুলনামূলক মান্দারির চেয়ে আরও খারাপ। অর্থাৎ এদিকে কিন্তু পানির প্রবাহ আরও বেশি এবং এদিকে বেশ কিছু পানি জমেছে। আমরা দেখতে পাচ্ছি আশপাশে যে ঘর বাড়িগুলো আছে, কিছু কিছু পাকা দালান আছে যেগুলোর অর্ধেক ডুবে গিয়েছে, আর টিনের ঘর অনেকগুলো আমরা দেখেছি 4 ভাগের 3 ভাগ ডুবে গেছে এবং সেগুলোতে স্বাভাবিকভাবে আর বসবাসযোগ্য নেই। মানুষজন সেখানে আর থাকছেন না। তারা আশপাশে তাদের কোনো আত্মীয় স্বজন বা আশ্রয় কেন্দ্রে যেখানে যেভাবে পারেন আশ্রয় নিতে সেখানে ছুটে গিয়েছেন। আশপাশে যতগুলো মসজিদ দেখেছি, অধিকাংশ মসজিদ দেখেছি পানির নিচে। কবরস্থানের কবরগুলো সব পানির নিচে তলিয়ে গেছে। এই অবস্থায় যেটি আমরা অন্তত গতকালকের চেয়ে আজকে বেশি দেখছি যে ত্রাণ অনেক বেশি এদিকে আসছে, কিন্তু যারা বন্যা দুর্গত এবং দুর্গম অঞ্চলে তাদের বসবাস, তারা বারবারই অভিযোগ করছেন বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত খবর পাঠাচ্ছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না। যারা তুলনামূলক মহাসড়কের কাছে আছেন তারাই ত্রাণ বেশি পাচ্ছেন, যারা মহাসড়কের চেয়ে অনেক বেশি দূরে অবস্থিত তারা কিন্তু ত্রাণ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে তারা ত্রাণও পাচ্ছেন না, তারা আশ্রয় কেন্দ্রেও যেতে পারছে না। সব মিলিয়ে যত বেশি দুর্গম বা যত বেশি দূরত্বের এলাকায় যাওয়া যাবে ততই আসলে বন্যা দুর্গতদের, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করার সুযোগ পাওয়া যাবে, এমনটি সেক্ষেত্রে তারা আমাদের বলছেন। এবং তারা আহ্বান জানাচ্ছেন যে সরকারের যে সকল সংস্থা রয়েছে বা বাহিনীগুলো রয়েছে এবং বেসরকারি স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে যারা ত্রাণ দিচ্ছেন, উদ্ধার কাজ চালাচ্ছেন, তারা যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেন। কারণ এমন অনেক জায়গা আছে, গতকালকেও আমরা গিয়েছিলাম, যেগুলোতে আসলে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই। আমি এখন যে হাঁটু পরিমাণ পানিতে দাঁড়িয়ে আছি, এখানকার আরেকটু সামনে গেলে অনেক বড় বড় ট্রাক বা পিকআপও আর যেতে পারে না। সেক্ষেত্রে তারপরে যেতে হলে কিন্তু অবশ্যই নৌকার দরকার হয়। সেই নৌকা যদি এখানে না থাকে, পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকলে সেই দূরবর্তী অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোরও সুযোগ পাওয়া যায় না এবং সেখানে যদি গুরুতর কেউ অসুস্থ হয় তাদেরকেও আসলে উদ্ধার করে আনার আর কোনো ব্যবস্থা থাকে না। তা আমরা ফেনীতে বা নোয়াখালীর কিছু এলাকায়ও দেখেছি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর উদ্ধার টিম বা ত্রাণ সরবরাহকারী টিম কাজ করছেন, কিন্তু লক্ষ্মীপুরে গত 2 দিন ধরে আমরা কাজ করছি, এখানে আসলে সেভাবে আমরা কাউকে কাজ করতে দেখিনি।
তো যার কারণেই যারা দুর্গত আছেন তারা বলছেন বারবার যে যেন সেনাবাহিনী বিশেষভাবে নজর দেয় এবং সরকারের যে সংস্থাগুলো রয়েছে তারা বিশেষভাবে নজর দেয় এই বন্যা দুর্গতদের দিকে। তো যে কথাটি বারবার গতকালকে থেকেও বলছিলাম যে শুধুমাত্র লক্ষ্মীপুর নোয়াখালী নয়, ফেনী, কুমিল্লা সহ মোট 11টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। ভারত ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহীর পঞ্চবর্তী এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে। 109টি ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে। মূলত এর কারণে রাজশাহীর যে পদ্মা নদী আছে সেই পদ্মা নদীতে পানির পরিমাণ বাড়ছে, কিছুটা বাড়ছে। আমরা রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই যে পানির বৃদ্ধির পরিমাণ সেটি কিন্তু খুবই সামান্য। আমরা গত কয়েকদিন ধরে রাজশাহীর পদ্মা নদীর যে পানির বৃদ্ধির পরিমাণ সেটি তারা যেটি বলছেন যে রাজশাহীতে বিপদসীমা যেটি পদ্মা নদীর সেটি 18.05 মিটার। সেখানে এখন রাজশাহীতে 16.30 মিটার পানি এখানে রাজশাহীতে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমারও অনেক নিচ দিয়ে কিন্তু এখানে পানি প্রবাহিত হচ্ছে। শুধু রাজশাহী নয়, এই পদ্মা নদীকে কেন্দ্র করে আসলে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু পানির যে পরিমাণ সেটি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তবে সেটি আতঙ্কিত হওয়ার মতো নয়, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়াও তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। তবে একেবারে পদ্মার সংলগ্ন যেসব বাড়িঘর, একেবারে পদ্মার তীরবর্তী যেসব ঘরবাড়ি, সেগুলোর আমরা কিছুটা বাড়িঘর ডুবে যেতে দেখেছি। অর্থাৎ যে বাড়িগুলো একেবারে পদ্মা নদী লাগোয়া সেই বাড়িঘরগুলোতে কিন্তু পানি উঠেছে। এর পরিমাণ খুব বেশি হবে না, 100-র অধিক হবে না। তবে আমরা দেখেছি যে এই মানুষগুলো কিছুটা হলেও বেকায়দায় আছেন। তারা যেটি বলছেন এখানে বিষাক্ত সাপ, পোকামাকড় সহ বিভিন্ন পোকামাকড় বাসা বাড়িতে উঠছে এবং অনেকে কিন্তু তাদের ঘর বাড়িতে থাকতে পারছেন না, এই অবস্থা কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। তো এছাড়াও কিছু কিছু এলাকায় যেসব এলাকায় স্থায়ী বাঁধ নেই সেই জায়গাগুলো কিন্তু কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। তো এই ঝুঁকির কথা চিন্তা করে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বলা হয়েছে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন। প্রয়োজনে সেই এখানে জিও ব্যাগ সহ সব যা যা করা দরকার সেগুলো কিন্তু এই তাৎক্ষণিকভাবে করা হবে। তো সেই জন্য কোনো বড় ধরনের ঝুঁকির আশঙ্কা এখানে নেই বলে তারা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। ভূরাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারতপ্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুতই উদ্যোগ নেওয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তাওয়ের উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তা 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
মামলার ঢলে বাদ দিতে না পারলে পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। যে ব্যক্তি সুনির্দিষ্টভাবে যে অপরাধে জড়িত তার বিরুদ্ধে সেই ধরনের মামলা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলা এবং শত শত অজ্ঞাতনামা আসামি করা আইনের শাসনের পরিপন্থী। গেল ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ১৩ আগস্ট প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর ২৫শে আগস্ট পর্যন্ত ১৩ দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ৯০টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় ৫৫টি এবং সিএমএম আদালতে ৩৫টি মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আসামি। হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন। বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও। শুধু তাই নয়, ২৫ আগস্ট হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে নায়ক জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বাফুফের সভাপতি সালাউদ্দিনকে। রয়েছে অজ্ঞাতনামা শত শত আসামি। যে কায়দা ও ঢঙে শেখ হাসিনা সরকারের পতনের আগে মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে, একই কায়দায় ৫ আগস্টের পর মামলা শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধেও। ১/১১ সময় যেভাবে দুর্নীতির মামলা ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, একইভাবে এবারও মামলা হচ্ছে। আইনজীবীরা বলছেন, এভাবে মামলা হলে পার পেয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা। এই ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন, বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন, আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটাই বরং ঢাকা পড়ে যাবে। সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা, অজ্ঞাতনামা ১৫০০ জন, অজ্ঞাতনামা ২০০০ জন, এটা বরং মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে। এমন ঢালাও মামলা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন আইনজীবীরা। হত্যা মামলাগুলোতে আমাদের এভিডেন্স সামনে আছে, কে গুলি করেছে, গুলি করার আশেপাশে কারা ছিল, কারা নির্দেশদাতা, কারা আদেশদাতা, এগুলো তো আছেই। সেগুলো দেখেই মামলা করা উচিত বলে আমি মনে করি। সরাসরি অপরাধীকে যদি সম্পৃক্ত না করে অনেক দূরবর্তী বা রিমোটের অপরাধীকে আপনি যদি মামলায় সম্পৃক্ত করেন, সেটিও দুর্বল হবে। গত কয়েকদিনে হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের ২০ জনের বেশি ভিআইপিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অন্যান্য ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেন মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরগরম বিশ্ব রাজনৈতিক অঙ্গন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এ বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ভারত। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার ভারতের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাইডেন ও মোদীর মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদী বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী। অন্তরা সেন, সময় সংবাদ। বন্যার কারণে শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে পরিবহন সংকটে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ। বেচা বিক্রিতেও দেখা দিয়েছে স্থবিরতা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। বন্যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিতে। স্বাভাবিক সময়ে ট্রাক, কাভার্ড ভ্যানের দীর্ঘ সারিতে যানজট লেগে থাকতো দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে গত এক সপ্তাহ ধরে পাল্টে গেছে সেই চিত্র। পানি উঠায় শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সড়কে পরিবহন জটের কারণে ঢাকার বাজারে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা কমেছে। অন্যদিকে পণ্য পরিবহন সংকটে পড়েছে খাতুনগঞ্জ, কমে গেছে বেচাকেনাও।
বন্যা পরিস্থিতি শিগগিরই উন্নতি না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজ না থাকায় কর্মহীন অনেক শ্রমিকও। বন্যার পানির জন্য মালটাল আসে না। গত সপ্তাহ এই বর্তমানে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাল আসে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ হয়, আবার এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য আনা হয়। সেক্ষেত্রে আমরা দুটো সমস্যা ফেস করছি। গাড়ি ঘোড়া কম আসে, মাল কম আসে, যানজটের লেগে আসতেছে না, রোডঘাট ভাঙ্গা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। এরই মধ্যে 4-5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে রসুনেরও। আগে থেকে বাড়তে থাকা ডালের দামের সঙ্গে আমদানি কম থাকায় নতুন করে ছোলার দামও বেড়েছে। বাজার প্রায় সেম আছে, হয়তো কোনো যেসব মাল একটু শর্ট আছে ওগুলো 2-1 টাকা বেশি বলতে। সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে 2 টাকা বেড়েছে, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে চিনির দাম। আমরা প্রতি কেজি 122 টাকা করে বিক্রি করতেছি কেজি, আবার সোয়াবিন বিক্রি করতেছি 156 টাকা কেজি। সাধারণ সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক ভোগ্যপণ্য পরিবহন হয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের হাত ধরে মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ। নোবেল জয়ের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণে এমন স্বপ্ন দেখছেন আশাহত ব্যবসায়ীরা। যদিও ব্যক্তির চেয়ে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, এর আওতায় উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে অনুন্নত স্বল্পোন্নত দেশগুলো পায় বিশেষ সুযোগ। তৈরি পোশাক শিল্প বাদ থাকলেও অন্য পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। যদিও 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বাংলাদেশের জিএসপি স্থগিত করে দেয় ওয়াশিংটন। এরপর নিরাপদ কর্মপরিবেশের সঙ্গে শ্রম আইনেও এসেছে পরিবর্তন। তারপরও নানা শর্তের বেড়াজালে মেলেনি সেই বাণিজ্য সুবিধা। এবার বদলেছে এই অর্থনৈতিক সুবিধা আদায়ের রাজনৈতিক প্রেক্ষাপট। হাসিনা সরকারের পতনের পর ব্যবসায়ীদের আশার পালে হাওয়া লাগিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক মার্কিন জিএসপি ফিরে পেতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রপ্তানিকারকরা। কনফিডেন্স লেভেলটা আমাদের বিশ্বাস যে আবার ফিরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়াতে। ওনার যে ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে সেখানে নেগোসিয়েশন নানা রকম হতে পারে, জিএসপি নিয়ে হতে পারে বা অন্য কোনোভাবেও হতে পারে। সিলেক্টেড 5টা, যেই 5টা আমাদের রপ্তানি বেশি হয়, ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, যদি এতটুকু করা যায় তাইলে তো আমাদের বিশাল প্রাপ্তি হবে এটা, এবং এটা ওনার পক্ষে সম্ভব। তবে অর্থনীতিবিদদের পরামর্শ ভিন্ন। দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে ব্যক্তি সম্পর্কের চেয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছেন তারা। এখন যদি ভিয়েতনাম ইউএস মার্কেটে জিএসপি পেতে পারে বা ইথিওপিয়া যদি জিএসপি পেতে পারে, তাহলে বাংলাদেশ কেন পেতে পারবে না? পার্সোনালিটির চেয়ে পলিসিটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ওখানে ধরেন আপনি বিল ক্লিন্টনকে চেনেন বা হিলারি ক্লিন্টনের সাথে আপনার বন্ধুত্ব আছে, সেটা দিয়ে তো শুধু আমেরিকান সরকারের পলিসি আপনি চেঞ্জ করতে পারবেন না। যেখানে হয়তো আপনি একটু তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু ওদের যে ক্রাইটেরিয়াগুলি আছে সেটা তো আপনাকে স্যাটিসফাই করতে হবে। কারণ আমেরিকান সরকারও তো, তাদেরও তো অভ্যন্তরীণ একটা কনস্টিটিউয়েন্সি আছে। নতুন করে মার্কিন জিএসপি ইস্যুতে এবার যেন অগ্রাধিকার পায় তৈরি পোশাক খাত, সেই দাবিও ব্যবসায়ীদের। কারণ ইউরোপের পরই বাংলাদেশি তৈরি পোশাকের বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু গার্মেন্টে আমেরিকায় জিএসপি কখনো পাইনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ বেড়েছে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনের সংখ্যা। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়লেও গত 10 দিন ধরে এই সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। এ কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন পাসপোর্ট আবেদনকারীরা। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে। স্বাভাবিক সময়ে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়ে। তবে গত 10 দিন ধরে এ সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। হঠাৎ আবেদনকারীর সংখ্যা এত বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আবেদনের কাগজপত্র জমা নিলেও একই দিন ছবি তোলা কিংবা আঙ্গুলের ছাপ নিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। 3-4 ঘন্টা হয়ে গেল, সিরিয়াল পাচ্ছি না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কষ্ট করতেছি, এখনো পাসপোর্ট হয় না। লোকের
হার অনেক বেশি, থামা দিতে পারতেছি না। জনবল কম থাকায় আবেদন প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে বলে জানায় পাসপোর্ট অফিস। খুব জরুরি প্রয়োজন না হলে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আবেদনের আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। আপনাদের যদি জরুরি পাসপোর্ট একান্তই না প্রয়োজন হয়, আপনারা সময় সুযোগ করে পর্যায়ক্রমে আসেন। আমরা বলছি যে আসলে আপনারা যেভাবে একাদশ চায় সেইভাবে যে উচ্চ করে পড়ছেন আমরা ওইভাবে দিতে পারতেছেন। আপনারা যদি একটু মেনটেন করেন বা ওরকম অনুযায়ী আপনারা আসেন, তাহলে আমাদের দেওয়া সম্ভব। কিন্তু এটা তো পাবলিক শোনে না, পাবলিক মনে করে যত আগে আসে তাড়াতাড়ি পাবো। পাসপোর্ট অফিসের তথ্য মতে স্বাভাবিক সময়ে পাসপোর্ট আবেদন বাবদ মাসে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আয় হলেও বর্তমানে বেড়েছে এর পরিমাণ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শঙ্কা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে রংপুরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্রেতা অনেক কম। সংশ্লিষ্টরা জানান নগরীর বিপণী বিতানগুলোতে আসছেন না আগের মতো শহরের বাইরের ক্রেতা, তবে বেচাকেনা বাড়ার আশা তাদের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মেগামল অন্য সময়ের তুলনায় বেচাকেনা কমেছে 30 থেকে 40%। সংশ্লিষ্টরা বলছেন পুরো জেলা থেকে একসময় ক্রেতা আসলেও আপাতত নগরকেন্দ্রিক ক্রেতাই সম্বল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের বিপণী বিতানের বাণিজ্য। সুপারমার্কেট, জেলা পরিষদ মার্কেট, নবাবগঞ্জ বাজার সহ সবকটি বিপণী বিতান আগের চেহারায় ফিরলেও ক্রেতা কম বলছেন উদ্যোক্তারা। কিছুদিন আগে নির্বাচন হলো, এখন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ে গেছে, যার কারণে এখন কাস্টমার একটু কম। ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ যে সকাল থেকে কাস্টমার আসে না, অনেক সময় আর কি খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি। আমাদের আশাই করতেছি যে হয়তো স্বাভাবিক দিন আসবে, নতুন সরকার এসছে, এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আমাদের দেশে কাস্টম হাউসগুলো এখন খুব বেশি সচল নয়, এই কারণে আমরা খুব বেশি মালামাল ইম্পোর্টাররা নিয়ে আসতে পারছেন না এবং তাদের কাছে আমরা ক্রয়ও করতে পারছি না। ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শীঘ্রই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়তো সাময়িক কয়েকদিন হয়েছে, হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু পুনরায় আমরা সেটাকে পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি। রংপুরে ছোট বড় মিলিয়ে বিপণী বিতানের সংখ্যা 5 শতাধিক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঝুঁকিপূর্ণ সেতু ও বহাল সড়ক দিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বিকল্প না থাকায় ভোগান্তিতে আছেন কুড়িগ্রামের সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। জামিল মিয়া ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ভেঙে গেছে সেতুর রেলিং ও পাটাতনের ঢালাই, বেহাল অবস্থা সংযোগ সড়কেরও। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। 20 বছর আগে নির্মাণ করা হয় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদা বাজার সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা। একই অবস্থা সড়কের উপর গারুহারা এলাকার সেতুর। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কোনো দপ্তর। এতে চরম দুর্ভোগের শিকার সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। প্রতিদিন দুর্ঘটনা হয়, যেরকম ভাঙাচুরা রাস্তা, একটা রোগী নিয়ে যাইতে পারি না। সাহেবের আলগা বেগমগঞ্জ বিশেষ করে আমরা দুর্ভোগের শিকার। আমরা চাই যে এই ক্ষতিগ্রস্ত ব্রিজটা যেন মেরামত করা হয়। বিকল্প না থাকায় জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক ব্যবহার করে কৃষিপণ্য আনা নেয়া করেন স্থানীয় কৃষকরা। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। আমরা কুড়িগ্রাম থাকি, কোনো সার আনতে পারি না, রাস্তার খুব বেহাল অবস্থা, মানে এমন রাস্তা সেখানে গাড়ি চলার মতন কোনো উপযোগী না। ইউনিয়নবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে দ্রুত গতিতে আমার এই রাস্তাটি, এই ব্রিজটি যেন মেরামত করে দেওয়া হয়। অবশ্য চলতি বর্ষা মৌসুমের শেষে নতুন সেতু ও সড়ক সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফ্লাড যে প্রকল্পটা আছে, এই ফ্লাড প্রকল্প আমরা দিয়েছি আর কি, অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে দফায় দফায় বন্যায় গত কয়েক বছরে সড়কটির 4 কিলোমিটার অংশ ও 30 মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। কামালা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়া নিয়ে টালবাহানা করছেন ডোনাল্ড ট্রাম্প।
তুলছেন নানা অভিযোগ। তার দাবি, এবিসি নিউজের সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে। এছাড়া বিতর্কের সময় কখন মাইক্রোফোন চালু রাখা হবে আর কখন বন্ধ থাকবে তা নিয়ে তর্কে জড়িয়েছেন রিপাবলিকান ডেমোক্রেট শিবির। বিশ্লেষকরা বলছেন, জনমত জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অন্যের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন নানান চ্যালেঞ্জ। তবে নির্বাচনের আগে সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্প কামালার টেলিভিশন বিতর্ক ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের প্রার্থিতা এরই মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আর তাই প্রতিদ্বন্দ্বী কামালার সঙ্গে 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প, এমন খবর ঘুরপাক খাচ্ছে সবখানে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমনই বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন, কেন তিনি এবিসি নিউজে কামালার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। এবিসির সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে আগেই ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েও তর্ক চলছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক, আর ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিপ সাত্রিতে সম্ভবত শেষ ম্যাচ খেললেও রোলাঁ গারোর চিরভাস্বর হয়ে থাকবেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তার 14টি গ্র্যান্ড স্লামের বীরত্বগাথা ফ্রেঞ্চ টেনিস অ্যাসোসিয়েশন অমলিন করে রেখেছে রাফার স্টিলের স্ট্যাচু তৈরি করে ম্যাচ দেখতে এসে, যার সাক্ষী হচ্ছেন ভক্তরা। ফ্রান্সের প্যারিসে রোলাঁ গারো ঘুরে এসে আরও জানাচ্ছেন SM ইকবাল। মহারাজাও রাজত্ব হারায়, শূন্য সিংহাসন স্মৃতি হাতড়ায়, ধুলোয় আস্তর জমে ইতিহাসের পাতায়, তবে সবার রাজত্বকাল মলিন হয় না, স্মৃতিপটে তা রয়ে যায় অমলিন হয়ে অনন্তকাল। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সেই দলে। যতদিন রবে রোলাঁ গারো আর ফিলিপ সাত্রিয়ে, পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে ক্লে কোর্টের মহারাজাকে। গ্র্যান্ড স্ল্যাম দুনিয়ায় ফ্রেঞ্চ ওপেনের যে পরিচিতি তা রাফায়েল নাদাল কল্যাণেই, সেই কৃতজ্ঞতা ভুলে কি করে ফরাসিরা। আর তাই রোলাঁ গারোর প্রবেশ মুখেই চোখ হালকা বায়ে ফেরালে চোখে পড়বে ক্লে কোর্টের রাজার ইস্পাত মূর্তি, যার অবয়বে শোভা পাচ্ছে প্রতিপক্ষের জন্য রাফার বিষাক্ত ফোরহ্যান্ড। রোলাঁ গারোর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু কিংবদন্তির প্রতিকৃতি, তবে চোখ আটকাবে স্প্যানিশ তারকার স্টিল স্ট্যাচুতেই। 17 বছরে তার 14টি গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিটি মুহূর্ত যেখানে এখনও সজীব। মাত্র 19 বছরেই মারিয়ানো পুয়ের্তা দিয়ে শুরু, রজার ফেদেরার, ডমিনিক থিয়েম, স্ট্যান ওয়ারিঙ্কা কিংবা নোভাক জকোভিচদের বিপক্ষে পাওয়া জয়গুলো যেন কিং রাফার এক একটি রূপকথা। ফিলিপ সাত্রিয়েতে ক্যাসপার রুডের বিপক্ষে তার সবশেষ গ্র্যান্ড স্ল্যামটা বড্ড এক পেশে। মাটির কোর্টে 36 বছরের বৃদ্ধ রাফার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়েজিয়ান তারকা, তবে তাকে থামিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক। এই কোর্টে 3টি গ্র্যান্ড স্ল্যাম হারা নোভাক জকোভিচ শোধ নিয়েছেন। বিষয়টা যেন মহারাজার রাজত্ব হারানোর মতোই। একজন স্প্যানিশ হিসেবে এটা আমার কাছে গর্বের। যারা ওর খেলা দেখেনি, এখানে এলে সবাই জানতে পারবে ক্লে কোর্টে কতটা বিধ্বংসী ছিলেন রাফা। তবে খারাপ লাগছে এই ভেবে যে হয়তো রোলাঁ গারোয় আর খেলা হবে না নাদালের।
রোলাং গারোর লাল কোর্টে আর কখনো নাদালের পদচিহ্ন পড়বে কিনা কে জানে। আগুনে সার্ভিস কিংবা বিষাক্ত ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে চূর্ণ করে আগ্রাসী উদযাপনের সাক্ষী হয়তো আর কেউই হবে না। ম্যাচ শেষে তার সাইন করা বল গ্যালারি থেকে লুফে নিতে ভক্তরাও হুমড়ি খেয়ে পড়বে না। প্যারিস অলিম্পিক নিজের অজান্তেই বোধহয় দাড়ি টেনেছে মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে। ফিলিপ সাপ্রিয়েতে সম্ভবত প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটা খেলে ফেলেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা হয়তো পরবর্তী প্রজন্মের মাঠে বসে সরাসরি দেখার আর সৌভাগ্য হবে না। তবে রোলাং গারোতে তারা এলে ঠিকই খুঁজে পাবেন মহারাজার বীরত্বগাথা সেই ম্যাচগুলোর নিদর্শন। রোলাং গারো থেকে SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। এবং মামলার ঢলে বাদ না দিলে পার পেতে পারেন প্রকৃত অভিযুক্ত। সুনির্দিষ্ট অপরাধ অনুযায়ী এজাহারের পরামর্শ আইনজীবীদের। অজ্ঞাতনামা আসামি আইনের শাসনের পরিপন্থী। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।